সেদিন সারা রাত রুমা এবং ঝুমা তাদের রুম থেকে বেরোয় না। সন্ধ্যাবেলা তারা দুজন আবার বাইরে থেকে খাবার অর্ডার করে এবং টিভি ঘরে বসে বসে টিভি দেখে। এমন সময় রবি বাড়ি ফিরে এসে দেখে রুমা এবং ঝুমা এসেছে। তারা বাইরে অর্ডার দেওয়া খাবার খাচ্ছে। সেটা দেখে রবি মজা করে তাদেরকে বলে, আরে কি ব্যাপার মানিক জোর যে তোরা আবার বাইরে খাবার খাচ্ছিস, কি ব্যাপার? বাড়ির রান্না বুঝি মুখে ধরেনি? ও একদিক থেকে ভালোই হলো, আমাদের খরচাটাও বেঁচে গেল। একই সারাদিন তাদের দুই বোনের মেজাজ খারাপ ছিল। তার উপরে রবির এ ধরনের কথাবার্তা শুনে তাদের রাগ আরো বেড়ে যায়। রুমা গলা চড়িয়ে বলে, আমাদের বলছিস কেন দাদা? ওটা তো বাবার টাকা। আমাদের মতো তুইও তো বাবার টাকাই খাস। নিজের তো রোজগার করার কোনো চিন্তাই নেই, তুই আবার আমাদেরকে বলছিস? খুব বড় বড় কথা বলছিস যে, বিয়ের পর তোদের ভালোই ডানা গজিয়েছে। ও তো সত্যি কথাই বলছে। সারাদিন বন্ধুদের সঙ্গে আড্ডা দিস আর ওদের পিছনেই টাকা খরচ করিস। কোথা থেকে আসে এত টাকা? সবই তো বাবার টাকা। তোরা দুই স্বামী স্ত্রী মিলে তো বাবার টাকার উপরে একদম কুণ্ডলি পাকিয়ে বসে আছিস। আর আমরা বাড়িতে এলে তোদের গায়ে যত জ্বালা ধরে। এমন সময় সুপ্রিয়া দেবী সেখানে আসেন এবং বলেন, তোরা আবার কি শুরু করেছিস বলতো? এই তোদের কি হয়েছে বলতো? বাড়িতে যাকেই দেখছিস তার সঙ্গে একদম ঝগড়া করছিস। কি চাস তোরা? আমাদেরকে কি একটু শান্তিতে থাকতে দিবি না? সকালে তো মেয়েটাকে অত কথা শোনালি। এই অবস্থায় মেয়েদেরকে কত সাবধানে থাকতে হয়, ওদেরকে কত স্ট্রেস ফ্রিতে থাকতে হয়। আর তোরা সকাল থেকে এমন করলি মেয়েটা সারাদিন পড়ে পড়ে কান্নাকাটি করছে। কি তোরা টুম্পার সঙ্গে ঝগড়া করেছিস? ও আবার তোদের কি করতে গেল? এত সাদাসিধে মেয়ে 7-5-এও থাকে না। তাছাড়া ও এখন প্রেগনেন্ট, ওর এখন টেনশন দিলে চলে? ও বাবা, তাই তো বলি কি একদম হয়েছে ম্যাডামের যে মা তার স্বাদের বৌমাকে একদম বসে বসে খাওয়াচ্ছে। এবার বুঝলাম ব্যাপারটা। তা প্রেগনেন্ট হলেই বা এটা কি এমন আহামরি ব্যাপার যে ওকে একদম তুলোতে করে রাখতে হবে? বাবা দাদা, তোর কাণ্ড জ্ঞানখানা তো বেশ ভালোই দেখছি। বউ প্রেগনেন্ট হতে না হতেই মাকে বাড়ির কাজের মাসি বানিয়ে ফেলেছিস। তোর বউ কি কোনো রাজমহল থেকে এসেছে যে ও একটু কাজ করতে পারবে না? সকাল থেকে আমরা দুই বোন এসেছি, এক কাপ চা তো দূরের কথা, এক গ্লাস জল পর্যন্ত আমাদেরকে এগিয়ে দিল না। তাদের দুই বোনের কথা শুনে সুপ্রিয়া দেবী ভীষণ রেগে যান এবং বলেন, ওর নিজের শরীর অসুস্থ আর এখন ও তোদেরকে বসে বসে সেবা করবে? আর তোরা জল খাবার কথা বলছিস? আমি তো নিজে তোদেরকে খাবার পৌঁছে দেবো বললাম। তোরাই তো আমার হাতে রান্না খাবি না বললি। থাক মা, অত কথা শোনার পর আর কারোর খেতে ইচ্ছা হয় নাকি? আর এমনিতেও তোমাদের কারোর সঙ্গে কথা বলতে আমার ভালোই লাগছে না। আমরা তো বাবার জন্য এই বাড়িতে আসি। ও ভালো কথা, তাহলে তোরা তোদের বাবার জন্য অপেক্ষা কর। উনি যদি আসেন তাহলে দেখা করবি। তবে মনে হয় না আমার উনি আজ রাতে বাড়ি ফিরবেন বলে, তাই তোদের অপেক্ষা করাটাও বৃথাই হবে। কি বললে? বাবা আজ ফিরবে না? বাবা তোমাকে ফিরবে না বলে গেছে? কই সকাল থেকে তো তুমি আমাদেরকে কথা বলনি। এতে আর বলার কি আছে? তোরা কি আজ নতুন দেখছিস যে তোর বাবা রাতে ফিরছে না? নাকি সব ভুলে গেছিস? ছেলের বিয়ের পর ওখানে যাওয়াটা বন্ধ করে দিয়েছিলেন, কদিন হলো আবার শুরু করেছেন। বৌমা এখনো বুঝতে পারেনি। তবে এসব কি আর চাপা থাকে? এভাবেই সবকিছু চলতে থাকলে আর কয়েকদিনের মধ্যেই ও সবকিছু জানতে পারবে। সুপ্রিয়া দেবীর কথা শুনে ঝুমা মুখ বাঁকিয়ে বলে, বাবা, তোমার বউ কি কোনো মিনিস্টার নাকি যে ওকে নিয়ে তো ভয় পাচ্ছ? আর মা একটা কথা বলে রাখি শোনো, আর যা কিছু হচ্ছে সব কিছুর পেছনে দায়ী হচ্ছে তুমি। তুমি এর জন্য বাবাকে দোষী করতে পারবে না। একদম একদম ঠিক কথা। বাবার মতো একজন হাই ক্লাসের মানুষ, সে সবসময় চাইবে তার বউ তার মতনই মডার্ন এবং স্মার্ট হোক। তোমার মধ্যে কোন গুণটা আছে শুনি? না তুমি ভালো করে ইংলিশে স্মার্টলি ভাবে কথা বলতে পারো, আর না তোমার ড্রেসিং সেন্স ভালো, আর নাই বা তোমার মধ্যে কোনো স্মার্টনেস আছে। তাই স্বাভাবিকভাবেই বাবা পল্লবী আন্টির প্রতি দুর্বল হয়ে গেছেন। এতে তো আমি বাবার কোনো দোষ দেখতে পাচ্ছি না। বাব্বা, আবার পল্লবী আন্টির বাড়ি যাচ্ছিস? কই তুই এই কথা তো আমাদেরকে আগে বলিসনি। টুম্পা কি এ বিষয়ে কিছু জানে? বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তোরা তো তোদের আদর্শ বাবার একেবারে আদর্শ মেয়ে হয়ে উঠেছিস দেখছি। খুবই ভালো। আমার মনে হয় উনি আজ আর ফিরবেন না। এবার তোরা নিজেদের বাড়ি ফিরে যা। উনি যেদিন বাড়িতে থাকবেন তোরা ফোন করে যোগাযোগ করতে আসিস। হ্যাঁ হ্যাঁ, তাই যাব। আর এমনিতেও এই বাড়িতে তোমাদের সঙ্গে বসে টাইম ওয়েস্ট করার মতো আমার কোনো ইচ্ছা বা সময় কোনোটাই নেই। চল দিদি, আমরা না হয় কাল আসবো। এরপর রুমা এবং ঝুমা তাদের ব্যাগপত্র নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। সুপ্রিয়া দেবীও নিঃশব্দে তার ঘরে গিয়ে শুয়ে পড়েন। রবি তার রুমে ঢুকে দেখে যে টুম্পা বিছানার উপরে বসে আছে। তার চোখ মুখের অবস্থা দেখে মনে হচ্ছে সে খুব চমকে গেছে। রবিকে ঘরের ভিতরে ঢুকতে দেখে সে অবাক চোখে তার দিকে তাকায় এবং বলে, আচ্ছা তোমরা সবাই মিলে একটু আগে কি নিয়ে আলোচনা করছিলে গো? বাবা কোথায় গেছেন? আর এই পল্লবী আন্টিটাই বা কে? দিদিরা মাকে এটা নিয়ে এত কথা শোনাচ্ছিলেন কেন? তোমরা আমার কাছ থেকে কি লুকাতে চেষ্টা করছো বলো তো? দেখো আমিও তো এই বাড়ির একজন মেম্বার। প্লিজ আমার থেকে এসব কথা লুকিও না। প্লিজ বলো কি হয়েছে। তাহলে তুমি সবকিছুই শুনতে পেয়েছো? হ্যাঁ আমি শুনতে পেয়েছি।
তোমরা এত জোরে চিৎকার করে ঝগড়া করছিলে, সেজন্য আমার ঘুম ছেড়ে গেল। কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। তুমি দয়া করে আমাকে পুরো ঘটনাটা বলো না গো। কি হলো, চুপ করে আছো কেন? বলো না কি হয়েছে। রবি প্রথমে চুপ করে থাকলেও টুম্পার বারবার প্রশ্ন করাতে সে সত্যিটা তাকে বলে ফেলে। মিস পল্লবী অতনুবাবুর এক বন্ধুর শালী। বাবা, কালকে তো তোমার আর মায়ের বিবাহ বার্ষিকী। কালকে একটা পার্টি দিলে হয় না? সবাই মিলে একটু আনন্দও করা যেত। হ্যাঁ বাবা, কালকে আমরা সবাই পার্টি করব। আফটার অল তোমাদের বিয়ে 20 ইয়ার্স পূর্ণ হলো বলে কথা। সেলিব্রেশন তো হবেই। আমি আমার সমস্ত ফ্রেন্ডদেরকে ইনভাইট করব। খুব মজা হবে। ছেলে মেয়েদের কথা শুনে সুপ্রিয়া দেবী লজ্জা পেয়ে বলেন, আরে ধুর, বুড়ো হয়ে গেলাম, আবার এখন আবার কিসের সেলিব্রেশন? ওসব থাক বরং। বাড়িতে পুজো হবে, তো দাদু ঠাম্মারা সবাই আসবে, তাদের আশীর্বাদ নেব, এই অনেক। মা তুমিও না সবসময় বোরিং কথাবার্তা বলো। আজকাল সবাই তাদের বিবাহ বার্ষিকী কত ধুমধাম করে সেলিব্রেট করে, তুমি জানো সেটা? এখন তো সবাই তাদের বিবাহ বার্ষিকীতেই নতুন করে বিয়ে করে, কত পিকচার তোলে, ভিডিও করে। তোমার শুধু পুজো আর আশীর্বাদ, এমন করে কি মজা করা যায় নাকি? আচ্ছা আচ্ছা বাবা, যা তোদের ইচ্ছা তোরা তাই কর। আমি বাবা এইসবে নেই। আমায় কি করতে হবে বলে দিবি, আমি উপস্থিত থাকবো। সবার কথার মাঝে হঠাৎই অতনুবাবু বলে ওঠেন, মানে আমার একটা কথা বলার আছে। কাল তো আমার সময় হবে না। আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আর আমাকে সেখানেই যেতে হবে। এটা কি ধরনের কথা হলো বাবা? তুমি তো জানো এই দিনটা তোমাদের কাছে কত স্পেশাল। আর তুমি এমন একটা দিনে মিটিং রাখলেই বা কেন? তুমি এত কাজ করো, ওদেরকে বলে মিটিংটা ক্যান্সেল করে দাও না, অন্য কোনো একদিন মিটিং করে দাও। না না, এটা কখনোই সম্ভব না। এই মিটিংটা আমার খুবই আর্জেন্ট, আমাদের কোম্পানির জন্য খুব গুরুত্বপূর্ণ। ক্যান্সেল করা কোনোভাবেই সম্ভব না। তোরা বঞ্চ চাইলে অন্য কোনো একদিন সেলিব্রেট করে নিবি। কিন্তু বাবা প্লিজ। ছেলে মেয়েদের এরকম আবদারে অতনুবাবু অত্যন্ত বিরক্ত হয়ে বলেন, আমি বললাম না একবার মিটিংটা ক্যান্সেল করা যাবে না, তাও কানে কাছে ঘ্যান ঘ্যান করছিস কেন? অতনুবাবুর বকা খেয়ে ঝুমা প্রায় কাঁদতেই বসেছিল। পরিস্থিতি সামলে নেওয়ার জন্য সুপ্রিয়া দেবী বলে ওঠেন, আচ্ছা ঠিক আছে, তাই হবে। তোরা সবাই মিলে তোর বাবাকে এরকম ভাবে বিরক্ত করিস না তো। তোরা একটা ভালো জায়গা খুঁজে বার কর, আমরা সবাই মিলে বেশ কয়েকদিন সেখান থেকে কাটিয়ে আসবো, কেমন? এভাবে সুপ্রিয়া দেবী তখনকার মতো সবাইকে শান্ত করেন। পরের দিন অতনুবাবু ব্যাগপত্র নিয়ে ভোর ভোর রওনা দেন। সকালে উঠে রুমা ঝুমা খুব আপসেট থাকে। সুপ্রিয়া দেবীর মনও খুব একটা ভালো ছিল না। যতই যাই হোক, প্রতি বছর এই দিনটা খুব ধুমধাম করেই পালন করা হতো। বিয়ের পর এই প্রথম বছর যে তিনি কোনো অনুষ্ঠান ছাড়া এভাবে বাড়িতে কাটাচ্ছেন। সবাইকে এভাবে মনমরা করে থাকতে দেখে রবি বলে, এই রুমা, এদিকে শোন। বাবা মিটিংয়ে গেছে তো কি হয়েছে? চল আমরাই না হলে একটা প্ল্যান করি। আমরা 3 ভাই বোন আর মাকে নিয়ে কোথাও একটু ঘুরে আসি, চল। আর এমনিতেও আমাদের ঘুরলে সবারই মুড ভালো হয়ে যাবে, আর ওদিকে মায়ের দিনটাও ভালোভাবে কেটে যাবে। এটা তো এক্সিলেন্ট প্ল্যান। মা কি এতে রাজি হবে? একই বাবা বাড়িতে নেই, মাকে কে রাজি করাবে? কে রাজি করাবে মানে? আমরা 3 জনে রাজি করাবো। চল মায়ের কাছে গিয়ে কথাটা বলি। কিন্তু এইভাবে বললে হবে না, একটু ড্রামা লাগবে। তুই বরং ঝুমাকে ডেকে নিয়ে আয়, কি করতে হবে ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এরপর তারা 3 ভাই বোন মিলে কান্নাকাটি করতে করতে সুপ্রিয়া দেবীর কাছে যায়। তাদেরকে এভাবে কান্নাকাটি করতে দেখে সুপ্রিয়া দেবী জিজ্ঞাসা করেন, আরে তোরা 3 জন এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? কেউ কি তোদের কিছু বলেছে নাকি? হ্যাঁ মা, আমাদের একদম ভালো লাগছে না। আমরা প্রতি বছর তোমাদের বিবাহ বার্ষিকীতে কত আনন্দ করি, কিন্তু এবছরটা খুব বোরিং কাটছে। চলো না মা, আমরা ড্রাইভার কাকুকে গাড়ি নিয়ে আসতে বলি, তারপর আমরা 4 জন মিলে কোথাও একটা বেড়াতে যাই, খুব মজা করব। মা তুমি প্লিজ আমাদের কথাটা শোনো, আমাদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে নিয়ে চলো। আমাদের মনটা খুব খারাপ লাগছে আজকে। ছেলে মেয়েদের এই আবদারের কথা শুনে সুপ্রিয়া দেবীর মন গলে যায়। তখন তিনি তাদের সঙ্গে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নেন। সবাই মিলে তৈরি হয়ে গাড়ি করে বেড়াতে যায়। তারা সমুদ্র তীরে বেড়াতে গিয়েছিল। কিছুক্ষণ জলে নেমে মজা করে ছোটাছুটি করে। তারপর খিদে লাগলে প্রত্যেকে একটি রেস্টুরেন্টে যায়। সেখানে তারা খাবার অর্ডার দিচ্ছিল। ঠিক এমন সময় ঝুমা হঠাৎ একটা দূরের টেবিলে অদনবাবুকে দেখতে পায় এবং সুপ্রিয়া দেবীকে বলে, মা দেখো, ওটা বাবা না? হ্যাঁ বাবাই তো। বাবাটা কার সাথে বসে আছে বলো তো? বাবা তো বলেছিল বাবার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, কিন্তু এখানে তো বাবা বসে বসে মজা করছে। বন্ধুরা, ঝুমা যাকে দেখেছিল সেটা কি সত্যি অতনুবাবু ছিল? যদি তাই হয় তাহলে উনি সেই সময় সেখানে কি করছিলেন, আর কেনই বা বাড়িতে মিথ্যে কথা বলে এসেছিলেন? সবকিছু জানার পর সুপ্রিয়া দেবীর রিয়াকশন কি হতে চলেছে, এই সব কিছু জানার জন্য আমাদের গল্পের পরবর্তী অংশটা অবশ্যই দেখুন।
মহেশ তার স্ত্রী লাবণ্য এবং এক মেয়ে কেয়াকে নিয়ে সিমরানচক নামক শহরে বাস করত। মহেশ একটি বেসরকারি কর্মদপ্তরে বেশ মোটা অঙ্কের বেতনেই কাজ করত, যার ফলে তাদের সংসার বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গেই কাটছিল। মহেশ তার বোন তানিয়ার একটি ধনী পরিবারের ছেলে ঈশানের সঙ্গে বিয়ে দিয়েছিল। বিয়ের পর তানিয়ার জীবন একেবারেই বিলাসবহুল হয়ে উঠেছিল, যার ফলে সকলেই বেশ সুখে শান্তিতে সময় অতিবাহিত করছিল। কিন্তু হঠাৎই মহেশের জীবনে দুঃখের সময় নেমে আসে, কারণ মহেশের কোম্পানি হঠাৎই বন্ধ হয়ে যায়, যার ফলে মহেশের সংসারে টানাপোড়েন শুরু হয়ে যায়। এমনই একদিন কেয়া বলে, মা মা আজকে আমাকে তানিয়া পিসির বাড়ি নিয়ে চলো না, আমি তিতলির সঙ্গে খেলবো। আমি দেখেছি তিতলির অনেক খেলনা আছে। কিন্তু মা, এখন তো আমরা যাব না, পরে যখন যাব তোকে নিয়ে যাব, আর তুই তখন গিয়ে খেলবি। না মা, আমি এখনই যাব, আমার পিসির বাড়ি যেতে খুব মন করছে। চলো না মা, আমায় নিয়ে চলো না। ওহ, কি মুশকিল বলতো। আচ্ছা ঠিক আছে, এখন আমি সব কাজ শেষ করে নিই, তারপর তোকে না হয় পিসির বাড়ি নিয়ে যাব। লাবণ্য দেবীর কথা শুনে কেয়া তখন খুবই খুশি হয়ে যায়। আসলে তিতলি এবং কেয়া সমবয়সী হওয়ায় তারা দুজনেই একসঙ্গে খেলাধুলা করতে পছন্দ করত। এরপর লাবণ্য তার কথা অনুযায়ী সমস্ত কাজ কমপ্লিট করে কেয়াকে নিয়ে তার পিসির বাড়ি অর্থাৎ তিতলিদের বাড়ি যায়। এরপর, এই তিতলি, তিতলি দেখ আমি চলে এসেছি, তুই কোথায়? তাড়াতাড়ি আয়, আমরা খেলবো। ও কেয়া, তুই চলে এসেছিস? আমি এক্ষুনি তোর কথা ভাবছিলাম, আমি কখন থেকে তোর অপেক্ষা করছিলাম। তুই আসতে তো দেরি করলি কেন রে? দেখ না, মাকে কখন থেকে বলছিলাম তিতলিদের বাড়ি নিয়ে চলো, মাই তো আমাকে নিয়ে আসতে চাইলো না, আর বলল কাজ শেষ করে নি তারপর নিয়ে যাব। ঠিক আছে চল, আমরা এখন খেলবো। আজ কিন্তু আমার পুতুলের সঙ্গে তোর পুতুলের বিয়ে, তুই কি এটা ভুলে গিয়েছিস নাকি? আরে আমি কেন বলতে যাব, চল অনেকটাই দেরি হয়ে গেল, আমরা খেলা শুরু করি। কেয়া ও তিতলি এভাবেই কথাবার্তা বলে নিজেরা খেলতে থাকে। এদিকে লাবণ্য ও কেয়ার যখন তখন বাড়িতে আসা তানিয়া খুব একটা পছন্দ করতো না। তানিয়ার ধনী পরিবারে বিয়ে হওয়ার ফলে সে একটু অহংকারী স্বভাবের হয়ে উঠেছিল। এরপর তানিয়া বলে, দেখো বৌদি, তুমি না এই দুপুরের টাইমে কেয়াকে নিয়ে এখানে আসবে না। আসলে তিতলি এই সময় খাওয়া দাওয়া করে ঘুমায়, কেয়া এলে তিতলি ঘুমাতে চায় না। হ্যাঁ তানিয়া, সে আমি জানি। আসলে কেয়া খুব জেদ করছিল, আর ও তো আসার জন্য রীতিমতো কান্নাকাটিও করে শুরু করে দিয়েছিল, তাই আমি ওকে নিয়ে এলাম আর কি। হ্যাঁ সে আমি জানি, এখানে ভালো মন্দ খাবার হয়, তাই খাওয়ার জন্যই ওকে এখানে নিয়ে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজ নিয়ে এসেছো, আমি কিছু বলছি না, কিন্তু পরের বার থেকে কখনোই দুপুরের সময় ওকে নিয়ে এখানে আসবে না, ওকে? লাবণ্য একটু সাদাসিধে প্রকৃতির মানুষ ছিল, তাই তানিয়া এভাবে অপমান করলেও সে তখন কিছুই মনে করে না। কিন্তু তানিয়া সময় অসময়ে লাবণ্যকে, কেয়াকে এবং তার দাদাকে অপমান করতে ছাড়তো না। এভাবে উঁচু নিচের মধ্য দিয়ে সময় অতিবাহিত হতে থাকে। এমনই একদিন তানিয়া এবং ঈশানের বিবাহবার্ষিকী ছিল, তাই তারা একটি বড় পার্টি অ্যারেঞ্জ করেছিল। তাই তখন তার দাদা বৌদিকে নিমন্ত্রণ করতে তাদের বাড়িতে যায়। তখন, মা মা দেখো কে এসেছে, আমাদের তানিয়া পিসি। তানিয়া পিসি, তিতলিকে সঙ্গে করে নিয়ে আসনি? না, নিয়ে আসিনি, কারণ ও এখন এখানে এলে তোর মতোই নোংরা ময়লা ঘাঁটবে। তা যেটা বলছি, তোর বাবা মা কোথায় রে? ওদেরকে ডেকে নিয়ে আয় তো। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে লাবণ্য আসে। এরপর সে বলে, আরে তানিয়াদি, তুমি কখন এলে? তা বসো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। না না, আমি যেখানে সেখানে চা খাই না, এতে করে আমার ফিটনেস খারাপ হয়ে যায়। তা শোনো আমি কি বলছি, আসলে কাল আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে আমরা একটা পার্টি অ্যারেঞ্জ করেছি। তুমি তো জানো ঈশানের স্ট্যান্ডার্ড কী রকম, সেখানে সকলেই নামি দামি ব্যক্তিরা আসবেন, তাই আমি চাই না তোমরা এরকম ছেঁড়া ফাটা জামা কাপড় পরে ওই পার্টিতে আসো। তানিয়ার মুখে এরকম কথা শুনে লাবণ্যর তখন মন খারাপ হয়ে যায় ও সে কান্না কান্না গলায় বলে, কিন্তু তানিয়া, তুমি তো জানো আমাদের পরিস্থিতি এখন কি রকম। তোমার দাদার চাকরি চলে যাওয়ার পর ও একটা সামান্য দিনমজুরের কাজ করে,
যাতে করে আমাদের কোনো ক্রমে খেয়ে পড়ে দিন কাটছে। বৌদি, সেজন্যই তো আমি আমার কয়েকটা পুরানো শাড়ি আর ঈশানের পুরানো কয়েকটা কোট প্যান্ট নিয়ে এসেছি। তুমি আর দাদা কালকে পার্টিতে এটাই পরে আসবে। আমি চাই না তোমাদেরকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে কোনো রকমের সমালোচনা হোক। তানিয়া এভাবে বললে লাবণ্য তখন খুবই খারাপ লাগে। এরপর লাবণ্য তখন কিছু না বলে তানিয়ার দেওয়া জামা কাপড়গুলো নিয়ে নেয়। এরপর মহেশ বাড়ি ফিরলে সে তার বোনের কথা কিছুই বলে না। এভাবেই তাদের সেদিনটা কেটে যায়। পরের দিন তানিয়া নিজেদের সামর্থ্য অনুযায়ী পোশাক আশাক পরে পার্টিতে গিয়ে উপস্থিত হয় এবং মহেশ তখন একটা ছেঁড়া ফাটা পাঞ্জাবি পরে গিয়েছিল। সেটা দেখে তানিয়া বলে, দাদা তুমি এইসব কি ছেঁড়া ফাটা জামা পরে এখানে এসেছো? তুমি জানো না এখানে কত নামি দামি ব্যক্তিরা এসেছে? তানিয়ার কথা শুনে মহেশ কিছু বলতে যাবে কি ঠিক তখনই লাবণ্য বলে, এই শোনো না, তোমাকে ওদিকে একটু ঈশানদা ডাকছে, কিছু একটা দরকার আছে বলছিল। ও আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি এখন আসছি। এই বলে মহেশ সেখান থেকে চলে যায়। এরপর তানিয়াও অন্য কাজে ব্যস্ত হয়ে যায়। কিন্তু প্রত্যেক পদে পদেই তানিয়া লাবণ্যকে অপমান করতে ছাড়ে না। এমনই এক সময় একজন অতিথি বলে, আরে তানিয়া, এটা তোমার বৌদি না? তা তোমার বৌদির এরকম হাল কেন? আমি তো শুনেছিলাম তোমার বাপের বাড়ি মোটামুটি বড় লোক। হ্যাঁ তানিয়া, আমিও তো তাই জানতাম। তা ওনারা এরকম বাড়ির কাজের লোকের মতো জামা কাপড় পরে এসেছেন কেন? আর বলো না, আমার দাদা একটা ভালো কোম্পানিতেই কাজ করতো, বেশ মোটা অঙ্কেরই বেতন পেত। কিন্তু আমার বৌদির যেদিন থেকে বাড়িতে পা পড়েছে সেদিন থেকে আমাদের ঘরেতে শনি লেগেছে। সে কি বলছো তানিয়া? তাহলে তো বলতেই হয় যে এই মেয়ে মানে তোমার বৌদি অপয়া। আর দেখো, তোমার বৌদি আসার পর থেকেই তোমার দাদারা কেমন গরিব হয়ে গেল। সে আপনি বলতে পারেন বই কি। এভাবেই তানিয়া সকলের সামনেই তার বৌদিকে অপমান করতে থাকে। এরপর লাবণ্যের তখন খুবই খারাপ লাগে এবং তার চোখে জল চলে আসে। ঠিক সেই সময় মহেশ সেখানে এসে উপস্থিত হয় এবং বলে, এই যে লাবণ্য, তোর বৌদি তানিয়া কি বলছিল? আর তোর মুখটা এরকম দেখাচ্ছে কেন? তোর কি এখানে বিরক্ত লাগছে নাকি? ও কিছু না, তানিয়া সকলের সঙ্গে আমার পরিচয় করাচ্ছিল, আর আমার শরীরটা একটু খারাপ লাগছে তাই এরকম মুখটা দেখাচ্ছে। লাবণ্য মহেশকে তানিয়ার ব্যাপারে কখনোই কিছু বলতো না। এরপর তারা যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। এভাবেই বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এরপর তানিয়া লাবণ্যকে বলে, বৌদি তুমি কিয়াকে সামলে রাখো। তখন থেকে 2 প্লেট মিষ্টি আর আইসক্রিম খাওয়া হয়ে গেল। লোকে দেখলে কি বলবে? যে আমার বাপের বাড়ির লোকেরা হ্যাংলা, হয়তো কোনোদিন এরকম নামি দামি খাবারই দেখেনি। কিন্তু তানিয়া, ও তো বাচ্চা, ওকে আমি কিভাবে বলবো? সে আমি জানি না, তোমার মেয়েকে কিভাবে তুমি সামলাবে সামলাও। আর বাচ্চা, এদিকে তো শয়তানি বুদ্ধিতে ভরপুর। আর এখানে 1 প্লেট মিষ্টি 2000 টাকা করে, আর হোটেলে প্লেট হিসেবে আমাদেরকে টাকা দিতে হবে। তুমি ওকে বারণ করো, এই আমি বলে দিলাম। তানিয়া এভাবে বললে লাবণ্যের চোখে জল চলে আসে। কারণ লাবণ্যকে এতক্ষণ ধরে তানিয়া যে অপমান করছিল সেটা সে কিছুই মনে করেনি। কিন্তু যখন তানিয়া ওই বাচ্চা মেয়ের প্রতি এরকম মন্তব্য করছিল তখন লাবণ্য এক প্রকার রাগ দেখিয়ে মহেশকে এবং কেয়াকে নিয়ে ওখান থেকে বাড়ি ফিরে আসে। এরপর থেকে লাবণ্য কেয়াকে আর তানিয়ার বাড়িতে নিয়ে যেত না। সে যতটা চেষ্টা করত তানিয়ার বাড়ি থেকে নিজেকে এবং নিজের পরিবারকে দূরে রাখার চেষ্টা করত। এভাবে বেশ কয়েকদিন কাটতে থাকে। এমনই একদিন ঈশান লাবণ্যকে ফোন করে বলে, হ্যালো বৌদি, আমি ঈশান। দেখো না, তানিয়া বাথরুমে পড়ে গিয়ে ওর ডান পা ফ্র্যাকচার হয়ে গিয়েছে। এখনো সিটি হসপিটালে ভর্তি আছে। তোমরা ইমিডিয়েটলি ওখানে চলে আসো। ঈশানের কথা শোনা মাত্রই লাবণ্য কান্নাকাটি করতে থাকে। এরপর সে মহেশকে বলে, মহেশ, তাড়াতাড়ি চলো, আমাদের তানিয়া পড়ে গিয়ে হাত ফ্র্যাকচার করে ফেলেছে। ও এখন সিটি হসপিটালে ভর্তি রয়েছে। এখনই আমাদের ওখানে যাওয়া উচিত। কিন্তু লাবণ্য, আমরা ওখানে কিভাবে যাব, যেখানে সিটি হসপিটাল শহরের নামকরা হসপিটাল? এখন আমাদের মতো গরিবদের হয়তো ওখানে ঢুকতেই দেবে না। আর তাছাড়া এখন আমাদের পরিস্থিতি তো জানো, এখন আমরা খালি হাতে ওখানে যেতেও পারবো না। আর যেতে গেলে কিছু তো অন্তত খাবার জাবার কিনে নিয়ে যেতে হবে, তাই না? কিন্তু মহেশ, আমি ওকে না দেখা পর্যন্ত শান্তি পাবো না। ও আমাদের সঙ্গে যতই খারাপ ব্যবহার করুক না কেন, ওকে আমি আমার নিজের বোনের মতো ভালোবাসি। তুমি আমাকে ওর কাছে নিয়ে চলো মহেশ। এরপর লাবণ্য এভাবে বললে মহেশের কিছু করার ছিল না। তখন মহেশ লাবণ্যকে হসপিটালে নিয়ে যেতে বাধ্য হয়।
মহেশ এবং লাবণ্য তখন দরজার বাইরে দাঁড়িয়েছিল। তখন কেবিনের মধ্যে ঈশান এবং ঈশানের মা হৈমন্তী দেবী ছিল। এরপর তানিয়া বলে, মা আপনি আমার কাছে থাকুন প্লিজ, আমার এখানে খুবই ভয় লাগছে। আমি কখনো এইভাবে একা হসপিটালে রাত কাটাইনি। আরে বৌমা, ভয়ের কি আছে? এটা শহরের নাম্বার 1 হসপিটাল, সেজন্যই তো আমরা তোমাকে এখানে ভর্তি করেছি। আর তাছাড়া কালকে আমার কিটি পার্টি রয়েছে, আগে থেকেই আবার বন্ধুদেরকে সব ইনফর্ম করা হয়ে গেছে। তুমি চিন্তা করো না, তোমার এখানে কোনোই সমস্যা হবে না। ঈশান তুমি অন্তত আমার কাছে থাকো। আরে তানিয়া, আমি এখন কিভাবে থাকবো? তুমি তো জানো যে আমি কতটা ব্যস্ত, তার উপরে কাজের প্রচুর চাপ। আর যেখানে এখানে থাকতে তো তোমার কোনোই সমস্যা হবে না, তাই না? এটা শহরের সব থেকে বড় হসপিটাল, আর এখানে তোমাকে দেখাশোনার জন্য আমি বেশ কয়েকটা লোকও লাগিয়ে দিয়েছি, বুঝেছো? হৈমন্তী দেবী এবং ঈশান এভাবেই বলে সেখান থেকে চলে যায়। লাবণ্য এবং মহেশ দরজার বাইরে থেকে সবকিছুই শুনছিল। তাদেরকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে তানিয়া বলে, দাদা বৌদি তোমরা আর বাইরে ওভাবে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। তানিয়া এভাবে বললে লাবণ্য এবং মহেশ কেবিনের মধ্যে ঢোকে। তখন মহেশ বলে, আসলে বোন, আমরা তোর জন্য কিছুই খাবার জাবার নিয়ে আসতে পারিনি, তাই ভিতরে আসতে একটু সংকোচ বোধ হচ্ছিল। আর তোর পা ভাঙার খবর পেয়ে তোর বৌদির মন খুবই খারাপ হয়ে গেছিল, ও তো কান্নাকাটি করছিল, তাই আমি ওকে এখানে নিয়ে এলাম। তানিয়া, তুমি চিন্তা করো না, আমি তোমার কাছে থেকে তোমার সেবা করব। লাবণ্য এভাবে বললে তানিয়ার চোখে জল চলে আসে। এরপর লাবণ্য তার কথা অনুযায়ী দিনরাত তানিয়া সেবা করতে থাকে। এরপর তানিয়ার হসপিটাল থেকে ছুটির দিন চলে আসে। তখন তানিয়া লাবণ্য এবং মহেশকে বলে, দাদা বৌদি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি অর্থের বয়সে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি টাকা পয়সাকে নিজের সম্পর্কের থেকেও বড় বলে মনে করেছিলাম। আমাকে ক্ষমা করে দাও বৌদি। বোন, তুমি এভাবে আমাদের কাছে ক্ষমা চেয়ে আমাদেরকে ছোট করো না। আমি তোমাকে নিজের বোনের থেকে কম কিছু ভাবি না। তুমি চলো, বাড়ি চলো। তানিয়া এভাবেই কান্নাকাটি করে তার দাদা বৌদির কাছে ক্ষমা চাইতে থাকে। এর ফলে মহেশ এবং লাবণ্যও তাকে ক্ষমা করে দেয়। এরপর থেকে তারা সকলেই সুখে শান্তিতে আনন্দের সঙ্গে বসবাস করতে থাকে।